মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? হ্যালো, দেখতে পাচ্ছ কিনা কেউ একটু বলো। সাজিয়া দেখতে পাচ্ছ? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখতে পাচ্ছ কিনা কেউ? কোনো কথা বলো না কেন? জি মিস, সব স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কথাটা একটু বললেই তো হয়ে যায়। আমি কয়বার জিজ্ঞেস করতেছি, একটু বলো, তোমরা রেসপন্স করো। আচ্ছা দেখো, আমরা গতদিন অ্যালকিন পড়িয়েছিলাম, আজকে অ্যালকাইন আর অ্যালকোহল এই দুইটা পড়াবো। যেসব জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ যেটা 3 বন্ধন যুক্ত থাকে, তাকে অ্যালকাইন বলে। আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এগুলো তোমরা সব জানো। অ্যালকাইন শ্রেণীর সবথেকে সরল ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন, যেটাকে আমরা বলি। এটা হচ্ছে সবথেকে ছোট সদস্য। এবার এই অ্যালকাইনের নামকরণ কি করে হয়? অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে শুধুমাত্র আইন যোগ করলে আমরা অ্যালকাইনের নামকরণ পাই। যেমন হচ্ছে, প্রথমটা যদি, দ্বিতীয়টা যদি ইথেন হয় অ্যালকেন, তার অ্যালকিন হলে হবে ইথিন, এবং অ্যালকাইন হলে হবে ইথাইন। এভাবে নামকরণ করা হয়েছে সবগুলো। আর এখানে দেখো একটা লেখা আছে বিউটাইন 2। বিউটাইন 2 মানে যখন হচ্ছে এই নামকরণ করা হয় তখন হচ্ছে নাম্বারিং করতে হয়। এটা 1 নং কার্বন, এটা 2, এটা 3, এটা 4। তাহলে 2 নং পজিশনে দেখো ট্রিপল বন্ধন রয়েছে, তাই জন্য এটার নাম হচ্ছে বিউটাইন 2। এবার এই অ্যালকাইনের প্রস্তুতি হচ্ছে তোমাদের বইয়ে একটা দেওয়া রয়েছে, যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে অ্যালকাইন পাওয়া যায়। কিন্তু অনেক সময় প্রস্তুতি দুইটাও লিখতে বলে, এই কারণে আমি তোমাদের প্রস্তুতি আরো কিছু দেখাবো।
তো তোমাদের বইয়ে যেটা ছিল যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে পানি যোগ করলে ইথাইন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোহাইড্রেট সংকেত, প্লাস হচ্ছে পানি দিলে দেখো এখানে ইথাইন হয়েছে প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। এবং ব্যালেন্স করার জন্য এখানে হাইড্রোজেন যেহেতু এখানে দুইটা, এখানে দুইটা চারটা, তাই এদিকে আরো 2 দিয়ে পানির আগে 2 দিয়ে হাইড্রোজেনকে ব্যালেন্স করা হয়েছে। এটা সাধারণ প্রস্তুতি, তোমাদের বইয়ে যেটা আছে এটা হয়তো তোমরা অনেকে জানো, কিন্তু আমি আরো কয়েকটা প্রস্তুতি পড়াবো। যেমন দেখো প্রথমে একটা প্রস্তুতি এখানে লিখেছি যে ডাইহেলাইড থেকে হাইড্রোজেন হেলাইডের অপসারণ দ্বারা। ডাইহেলাইড মানে হচ্ছে দুইটা, যখন দুইটা হয় তখন আমরা ডাই বলি, তিনটা হলে ট্রাই বলি, চারটা হলে টেট্রা বলি। তাহলে ডাইহেলাইড থেকে মানে দুইটা হেলাইড, হেলাইড বলতে তোমার ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোকে বোঝায়। সন্নিহিত বা ভিজিনাল, ভিজিনাল মানে হচ্ছে ভিন্ন কার্বন, সন্নিহিত বা ভিজিনাল মানে হচ্ছে ভিন্ন কার্বন, আর জেমিনাল মানে হচ্ছে একই কার্বন। এই কথাগুলো হয়তো তোমরা জানো না, যে সন্নিহিত বা ভিজিনাল যেটা সেটা হচ্ছে ভিন্ন কার্বনে। যেমন দেখো এখানে দুইটা কার্বনে দুইটা ব্রোমিন দেওয়া আছে, তাই জন্য এটাকে ভিজিনাল বলা হয়। অথবা জেম ডাইহেলাইড, অথবা একই কার্বন, জেমিনাল মানে হচ্ছে একই, সেখান থেকে জেম ডাইহেলাইডের নামটা এসেছে। এর সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করে উত্তপ্ত করলে হাইড্রোজেন হেলাইড অপসারিত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরিশেষে হচ্ছে অ্যালকাইন উৎপন্ন হয়। এখানে যে বিক্রিয়াটা দেখানো রয়েছে এক ধাপে দেখানো রয়েছে, যে এখান থেকে সরাসরি অ্যালকাইন তৈরি হয়েছে, কিন্তু মাঝখানে আরেকটা স্টেপ আছে যেটা এখানে দেওয়া নেই, কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে প্রথমে অ্যালকিন হবে এবং সবশেষে অ্যালকাইন উৎপন্ন হবে। অর্থাৎ এইখানে যে দুইটা পজিশনে কার্বনের দুইটা হাতে যে দুইটা ব্রোমিন রয়েছে, প্রথমে একটা ব্রোমিন চলে যাবে, তারপর আরেকটা ব্রোমিন চলে যায়। আমরা এখান থেকে, এটা যেহেতু মিথেন ইথেন প্রোপেন, তাহলে তার মানে হচ্ছে টু ডাইব্রোমো প্রোপেন, সেখান থেকে আমরা পেলাম মিথেন ইথেন প্রোপাইন। মানে এখানে 2 নম্বর পজিশনে, যেহেতু 1 নম্বর পজিশনে যেহেতু তিনটা বন্ধন রয়েছে, এটা 1 প্রোপাইন 1ও বলতে পারি বা প্রোপাইনও বলতে পারি। প্লাস হচ্ছে এখান থেকে পটাশিয়াম, আর এখান থেকে একটা ব্রোমিন, পটাশিয়াম ব্রোমাইড, যেহেতু একটা ধাপে দেখানো হয়েছে এই জন্য একটা ব্রোমিন দেখানো হয়েছে, আর এখান থেকে হাইড্রোজেন অক্সিজেন, আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি হয়ে গেছে। এটা হচ্ছে যদি ভিজিনাল ডাইহেলাইড থেকে হয় তাহলে এরকম হবে, আর যদি জেমিনাল ডাইহেলাইড থেকে হতো তাহলে একই কার্বনে দুইটা বন্ধন দিয়ে দুইটা ব্রোমিন থাকতো। যেমন এখানে দেখো এই কার্বনে একটা হাইড্রোজেন রয়েছে, একটা ব্রোমিন রয়েছে, কিন্তু যদি জেমিনাল হতো তাহলে এই কার্বনে আরেকটা ব্রোমিন হতো, সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনটা থাকতো না, সেটা হতো জেম ডাইহেলাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় মাধ্যমে হাইড্রোজেন হেলাইড অপসারণ করে অ্যালকিন এবং পরিশেষে অ্যালকাইন উৎপন্নের বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে টেট্রা হেলাইড থেকে হ্যালোজেন অপসারণ। এটা হচ্ছে ডাইহেলাইড থেকে, আর 2 নম্বরটা হচ্ছে টেট্রাহেলাইড, মানে চার কার্বন, দুইটা কার্বনে 4টা ব্রোমিন থাকবে। টেট্রাহেলাইডকে জিঙ্ক চূর্ণ সহ পাতন করলে, পাতনও তোমরা সবাই জানো যে কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। পাতনের মধ্যে সাধারণত দুইটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন, যে একসাথে বাষ্পীভবন ঘটে এবং ঘনীভবনও ঘটে। এরকম যদি হয় সেক্ষেত্রে অ্যালকাইন উৎপন্ন হয়। তার পাতন করলে, টেট্রাহেলাইডকে জিঙ্ক চূর্ণ সহ পাতন করলে অ্যালকাইন উৎপন্ন হয়। যেমন দেখো এখানে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর কার্বনে দেখো দুইটা ব্রোমিন আছে, তাই 1 বলা হয়েছে, এবং 2 নম্বর কার্বনে দুইটা ব্রোমিন রয়েছে, তাই জন্য 2 বলা রয়েছে। তাহলে 1 1 2 2, চারটা যেহেতু টেট্রা, আর ব্রোমিন তাই ব্রোমো, আর এটা মিথেন ইথেন প্রোপেন, তাহলে প্রোপেন থেকে আমরা কি পেয়েছি, প্রোপাইন পেয়েছি। আচ্ছা, এটা হলো সাধারণ প্রস্তুতি। এই দুইটা হচ্ছে সাধারণ প্রস্তুতি, যেগুলো তোমাদের বইয়ে নেই, কিন্তু তোমরা এগুলো দেখে রাখবে। দুইটা প্রিপারেশন আসলে অনেকে লিখতে পারো না, তাই জন্য এগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো একটা ওইটার সাথে ইনক্লুড করে দিতে পারো, বা পরবর্তীতে তোমরা যখন 11-এ উঠবে তখনও তোমাদের এই বিক্রিয়াগুলো কাজে লাগবে।
এরপরে হচ্ছে এটা গেল সাধারণ প্রস্তুতি, আর এখান থেকে হচ্ছে ইথাইন প্রস্তুতি, যেটা এই যে প্রথমটাই ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি, যেটা তোমাদের বইয়ে রয়েছে, কিন্তু শুধুমাত্র একটা ধাপ রয়েছে যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করে ইথাইন কিভাবে পাওয়া যায়। কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের বইয়ে সরাসরি এটা দেওয়া রয়েছে, কিন্তু সরাসরি কিন্তু এটা পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায় দেখো, চুনাপাথরকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে তা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এর সঙ্গে কোক মিশিয়ে বৈদ্যুতিক চুল্লিতে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়। অর্থাৎ প্রথমে ক্যালসিয়াম কার্বনেটকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করলে শুরুতেই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর এখানে এই চিহ্ন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা গ্যাসীয়, তাই উড়ে যাবে। পরে এই ক্যালসিয়াম অক্সাইড কি করবে, কার্বনের সাথে বিক্রিয়া করবে, করে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই। এই ক্যালসিয়াম কার্বাইডকে যখন পানির সাথে আমরা বিক্রিয়া ঘটাবো, তখন সেখান থেকে আমরা ইথাইন পাবো আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো। তাহলে তোমাদের বইয়ে যেহেতু শুধু এটা দেওয়া ছিল, সাথে তোমরা এটাও জেনে রাখবে যে আসলে এই ক্যালসিয়াম কার্বাইড আমরা কোথা থেকে পাচ্ছি। সেটা এখান থেকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের ভাঙনের ফলে কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বাইড পাচ্ছি। আরেকটা রয়েছে প্রাকৃতিক গ্যাস থেকে। প্রাকৃতিক গ্যাস কোনটা? মিথেন থেকে। প্রাকৃতিক গ্যাসে আমরা জানি যে মিথেন থাকে। মিথেনকে যদি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে এর বিয়োজন দ্বারা কিন্তু ইথাইন ঘটে। যেমন দেখো এখানে মিথেনকে যদি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তাহলে আমরা এখান থেকে ইথাইন পাচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যালকাইন এর সাধারণ প্রস্তুতি। এবং যদি শুধুমাত্র অ্যালকাইনের প্রথম সদস্য ইথাইন প্রস্তুতি বলে, তাহলে এখান থেকে আমরা এই দুইটা ধাপে ইথাইন তৈরি করতে পারবো। এগুলো হচ্ছে সাধারণ প্রস্তুতি, মানে হচ্ছে যে কোনোটাই তৈরি করা যেতে পারে। আর এখানে হচ্ছে ইথাইন, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট যে প্রথম যে অ্যালকাইনের সদস্য, সেটার প্রিপারেশন কিভাবে করব, এখানে কিন্তু সেই প্রিপারেশনটা দেওয়া রয়েছে। এখান থেকেও কিন্তু আমরা 2 কার্বন বা 3 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করতে পারবো, কিন্তু সেটা সবগুলো দেখো এখানে ল্যাব প্রস্তুতি লেখা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ল্যাবে তৈরি করা হয়। যদি এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে ছিল যে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, অর্থাৎ অ্যালকাইল কি কি ধরনের বিক্রিয়া দেয় সেটা। অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। এখানে একটি বন্ধন শক্তিশালী এবং অন্য দুটি দুর্বল বন্ধন থাকে। কার্বনে যে অ্যালকাইনে যে কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ 3টা বন্ধন থাকে, এই 3টা বন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে শক্তিশালী, যেটাকে আমরা সিগমা বন্ধন বলে থাকি, আর অন্য দুটি দুর্বল বন্ধন মানে হচ্ছে পাই বন্ধন। এই দুর্বল বন্ধনগুলোকে সহজে ভেঙে সিঙ্গেল বন্ধনে, অর্থাৎ সিগমা বন্ধনে আসা যায়, কিন্তু সিগমা যেটা বন্ধন রয়েছে সেই বন্ধনটাকে কিন্তু সহজে ভাঙা যায় না। তাই অ্যালকাইনে এই দুর্বল বন্ধনগুলো ভেঙে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। অ্যালকিনে যেমন সংযোজন বিক্রিয়া হয়, অ্যালকাইনেও তেমন সংযোজন বিক্রিয়া হয়। প্রথমে দেখো হাইড্রোজেন সংযোজন। নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইনকে হাইড্রোজেনের সাথে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। তাহলে দেখো যে ইথাইন কে যখন আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি, তখন কি দিতে হবে? নিকেল প্রভাবক। প্রভাবকটা কি আমি আগেও বলেছি, তারপরে বলছি। প্রভাবক হচ্ছে যেটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়ার গতির হারকে বৃদ্ধি করতে সাহায্য করে, সেটা হচ্ছে প্রভাবক। আর এখানে রয়েছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই আমরা এখান থেকে ইথাইন থেকে এই যে ট্রিপল বন্ধন রয়েছে, এই ট্রিপল বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে সিঙ্গেল বন্ধন, যেহেতু বলেছিলাম যে 3টা বন্ধনের মধ্যে 2টা পাই বন্ধন থাকে আর একটা হচ্ছে সিগমা বন্ধন থাকে। তাহলে 2টা পাই বন্ধন কিন্তু সহজেই ভেঙে ফেলা যায়, যেহেতু এগুলো দুর্বল বন্ধন। আর একটা যে বন্ধন থাকে, অর্থাৎ সিগমা বন্ধন, এটা কিন্তু সহজে
ভাঙা যায় না। এই জন্য দেখো এখান থেকে আমরা এক বন্ধন যুক্ত ইথেন পেয়ে গেছি, অর্থাৎ অ্যালকেন পেয়ে গেছি। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজনে অ্যালকেন কিভাবে পেতে পারি। তাহলে এই বিক্রিয়াটা তোমাদের লিখতে হবে, অথবা অনেক সময় তোমাদের বিক্রিয়া সম্পন্ন করতে লেখা থাকে বা উদ্দীপকে এটা বিক্রিয়া দেওয়া থাকলো, এখানে প্রভাবক এগুলো দেওয়া থাকলো, দিয়ে এখানে হোয়াট দেওয়া থাকলো, কি তৈরি হয় তখন কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে এখান থেকে ইথাইনের সাথে হাইড্রোজেন সংযোজনের ফলে কি উৎপন্ন হয়। অনেক বিক্রিয়ায় কিন্তু তোমাদের এরকম XY দিয়ে দেওয়া থাকবে বা এখানে এ প্রোডাক্ট তৈরি হয় লেখা থাকলো, কিন্তু এ তো আসলে অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট না, এ হচ্ছে একটা প্রতীক, যেটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। তখন কিন্তু তোমাদের যৌগটা বের করে দিতে হবে। এটা গেল হাইড্রোজেন সংযোজন। এরপর ব্রোমিন সংযোজন। তোমরা ব্রোমিনের সাথে অ্যালকিনের বিক্রিয়াগুলো দেখেছো, এখানেও অনেকটা ওই ধরনের বিক্রিয়াই হয়। কেমন হয় দেখো, ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। ইথাইন যে অসম্পৃক্ত যৌগ তা একই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। ইথিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই লাল বর্ণের বর্ণ অপসারিত হয়, অর্থাৎ এটা যে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত মানে যাদের মধ্যে ডাবল বন্ধন এবং ট্রিপল বন্ধন বিদ্যমান, তাদেরকে আমরা অসম্পৃক্ত যৌগ বলে থাকি। তাহলে এখানে অ্যালকিনের মতো অ্যালকাইনও কিন্তু আমরা দেখছি যে ব্রোমিন সংযোজন যেহেতু হচ্ছে, তাহলে এটি একটি অসম্পৃক্ত যৌগ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ব্রোমিন সংযোজন বা অ্যালকাইনের অসম্পৃক্ত যৌগ হওয়ার কারণ ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাদের এই কারণটুকু লিখে এই বিক্রিয়াটা দেখাতে হবে। এখানে দেখো ব্রোমিন সংযোজন হয়ে কার্বনের এই ট্রিপল বন্ধন ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে, আর এখানে দুইটা ব্রোমিন রয়েছে, দুইটা ব্রোমিন দেখো দুই পাশে দুইটা হাতে। এটা যদি আমরা এইভাবে না লিখে নিচে কার্বনের হাত দিয়ে তারপরে যদি ব্রোমিন লিখতাম, এখানেও কার্বনের হাত দিয়ে, অর্থাৎ এখানে কার্বনে যেহেতু Br2 লেখা, তার মানে দুইটা করে, তাহলে উপরে একটা নিচে একটা, এটার উপরে একটা নিচে একটা, যেটা আমাদের হয়ে যেত টেট্রাব্রোমো ইথেন। এখানে কিন্তু নাম টেট্রাব্রোমো ইথেনই দেওয়া রয়েছে, কিন্তু লেখাটা একসাথে লেখা রয়েছে। এটাকে ভেঙে লিখলে কার্বনের দুই পাশে দুইটা হাতে ব্রোমিন হবে, একটা হাইড্রোজেন, তারপর আবার সিঙ্গেল বন্ধন, আবার কার্বনের দুইটা পাশে দুইটা হাইড্রোজেন ব্রোমিন, আর একটা হাইড্রোজেন থাকবে। এরপরে পানি সংযোজন। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। মার্কিউরিক সালফেট HgSO4, এটা মার্কিউরিক সালফেট, এর দ্রবণ যোগ করলে ইথানেল উৎপন্ন হয়। অর্থাৎ অনেক সময় পরীক্ষা আসে যে অ্যালকাইনের সাথে বা ইথাইনের সাথে পানি যোগ করলে কিভাবে ইথানেল বা অ্যালডিহাইড পাওয়া যায়, তখন কিন্তু এই বিক্রিয়া লিখতে হবে। তোমাদের সামনে এখন আমি এটা দিয়ে বোঝাচ্ছি, তাই হয়তো অনেকে মনে করতেছে এগুলো তো খুবই সহজ, এগুলো না পড়ালেও হতো, কিন্তু এগুলো যখন পরীক্ষায় আসবে অনেকেই তোমরা ভুল করো, যার কারণে তোমরা বলছিলে যে 11 অধ্যায় আরেকবার রিভিশন হলে ভালো হয়। এই কারণে কিন্তু আমি রিভিশন করছি। তো তোমরা অনেকেই ক্লাসই করো না, যারা করো তারা নিয়মিতই করো, কিন্তু যারা করো না তারা একদমই করো না। চেষ্টা করবে তারাও ক্লাস করার জন্য, তাদেরকে বলবে ক্লাস করার জন্য। তাহলে দেখো যে ইথাইনের সাথে পানি যখন যুক্ত হচ্ছে তখন 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট, অর্থাৎ HgSO4, এটাকে যখন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করা হবে তখন আমরা পাবো অ্যালডিহাইডের প্রথম সদস্য, অর্থাৎ ইথানেল, অর্থাৎ মিথানেল আর ইথানেল দ্বিতীয় সদস্য, তাহলে ইথানেল পাওয়া যাবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে পানি সংযোজন বা ইথাইনের সাথে পানি যুক্ত করলে এই প্রভাবকগুলো সবকিছু দেওয়া থাকলো, এখানে ধরো হোয়াট দেওয়া থাকলো, তখন কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে এখান থেকে আমরা ইথানেল পাবো। এবার আসি অ্যালকোহল। অ্যালকোহলের কি বিষয় নিয়ে, যে জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলি। আমরা যখন
কার্যকরী মূলকের সংকেতগুলো দেখিয়েছি। তোমাদের বইয়ে বেশি একটা নেই, কিন্তু আমি অন্য বই থেকে তোমাদের দেখিয়েছিলাম যে সবগুলো যৌগেরই কিছু কার্যকরী মূলক থাকে, যেগুলো দেখে আমরা বুঝবো যে এটা অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, এগুলো আমরা বুঝবো। তাহলে এখানে যখন OH থাকবে তখন আমরা বলবো অ্যালকোহল। তবে কিছু কিছু যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা হয় না। তাহলে খেয়াল করো যে OH যুক্ত থাকলে আমরা অ্যালকোহল বলছি, তবে কিছু কিছু যৌগ আছে যেখানে OH থাকলেও তাদেরকে আমরা অ্যালকোহল বলবো না। যেমন হচ্ছে ফেনল। ফেনল হচ্ছে বেনজিনের সাথে, বেনজিনের চক্রাকার যে আমরা যৌগটা আঁকি সেই চক্রাকার যৌগের সাথে OH যুক্ত থাকে, এটা কিন্তু তখন ফেনল হয়ে গেল, তখন আর এটা অ্যালকোহল থাকলো না। এটা হচ্ছে ব্যতিক্রম। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH, অর্থাৎ একটা হাইড্রোজেন অপসারণ হয়ে OH থাকলে অ্যালকোহল হবে, CHO থাকলে অ্যালডিহাইড হবে, COOH থাকলে অ্যাসিড হবে, CO থাকলে কিটোন হবে। এভাবে আমরা জানি যে একটা হাইড্রোজেন অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে যে গ্রুপটা যুক্ত থাকবে ওই গ্রুপের নাম অনুসারে বা ওই কার্যকরী মূলকের নাম অনুসারে আমরা ওই যৌগের নামকরণ করি। এই শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথানল অর্থাৎ CH3OH, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল। অ্যালকোহলকে আর মানে হচ্ছে অ্যালকাইলকে যেহেতু আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই আমি একটু আগে বললাম যে আর এর সাথে OH থাকলে সেটাকে আমরা অ্যালকোহল বলি। আর আর হচ্ছে অ্যালকাইল মূলক। যেখানে আর হচ্ছে অ্যালকাইল মূলক, এ শ্রেণীর প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন তরল পদার্থ এবং পানিতে সকল অনুপাতে মিশ্রিত হয়। এই লাইন থেকে ধরো একটা প্রশ্ন দেখো যে সকল সদস্য বর্ণহীন তরল পদার্থ, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন গ্রুপের বা কোন হচ্ছে যৌগগুলো সাধারণত বর্ণহীন তরল পদার্থ, এখন এটা পড়াচ্ছে তোমরা সহজে জেনে গেলে যে এটা অ্যালকোহল। কিন্তু যখন প্রশ্ন আসবে তখন ধরো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এই চারটা অপশন থাকলো, যারা না পড়ে থাকবে এই লাইনটা তারা কিন্তু বলতে পারবে না বা ওই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না। এই জন্য তোমাদের বইয়ের প্রত্যেকটি লাইন তোমাদের ভালো করে পড়তে হবে, যেহেতু তোমাদের MCQ প্রশ্ন আসে, যে কারণে তোমাদের প্রত্যেকটি লাইন বইয়ে পড়া উচিত। অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে অল যোগ করে অ্যালকোহলের নামকরণ করা হয়। যেমন এটা যদি OH না থাকতো তাহলে হতো ইথেন হতো, তাহলে আর এখানে যেহেতু OH আছে তাই এটার সাথে অল যোগ করতে হবে অর্থাৎ ইথানল, সেখান থেকে কিন্তু এই নামকরণটা এসেছে। এবার অ্যালকোহলের প্রস্তুতি, যেটা তোমাদের বইয়ে ছিল যে ইথাইল ব্রোমাইড থেকে। ব্রোমো ইথেন মানে ব্রোমিন এখানে দেখো যুক্ত রয়েছে, 2 কার্বন বিশিষ্ট যৌগে ব্রোমিন রয়েছে, তাই ব্রোমো ইথেন এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। তাহলে ব্রোমো ইথেনের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব এবং এখানে তাপ প্রদান করব, তখন সেখান থেকে এই যে এখান থেকে ব্রোমিনটা বের হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH-টা এসে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে দেখো ইথানল হবে আর সাথে সোডিয়াম ব্রোমাইড হবে। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ প্রস্তুতি, যেটা তোমাদের বইয়ে ছিল, কিন্তু আমি আরো 2-1টি প্রস্তুতি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে অ্যালকিন হতে, ওটাকে যদি আমরা 1 নম্বর ধরে আরো 2টা বিক্রিয়া দেখো যে অ্যালকিন হতে কিভাবে আমরা অ্যালকোহল পাবো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যালকিন প্রবাহিত করলে অ্যালকাইল হাইড্রোজেন সালফোনেট উৎপন্ন হয়, যা পানির দ্বারা রিফ্লাক্স করলে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন করে। যেমন দেখো ইথিন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে ইথাইল হাইড্রোজেন সালফেট গঠন করে, যা আর্দ্র বিশ্লেষিত হয়ে ইথানল গঠন করে। তাহলে দেখো এখানে 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ অ্যালকিন থেকে এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ তাপ প্রদান করি, তাহলে ইথাইল হাইড্রোজেন
সালফেট তৈরি হয়েছে, অর্থাৎ এখানে ডাবল বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে, আর এখান থেকে সালফেট গ্রুপটা এসে এর সাথে যুক্ত হয়েছে, হাইড্রোজেন সালফেট গ্রুপটা এসে যুক্ত হয়েছে। পরে এইটাকে যখন আবার পানির সাথে বিক্রিয়া করা হবে, কিসের সাপেক্ষে? প্লাটিনাম আর হচ্ছে পাতন করা হয়। পাতনটা আমি আগেই বলছি যে তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করে আবার যদি পুনরায় এই বাষ্পকে শীতল করা হয় তাহলে সেই পদ্ধতিকে আমরা পাতন বলি। সেই পাতন করলে আমরা পেয়ে যাব, দেখো, ইথানল পেয়ে গেলাম। তাহলে পরীক্ষায় অনেক সময় এই বিক্রিয়াটা আসে যে ইথিন থেকে তাপ প্রদান করে হোয়াট দেওয়া থাকলো, পরে আবার বা এ যৌগ দেওয়া থাকলো, পরে এখানে আবার এ যৌগের সাথে পুনরায় যদি পানি বিক্রিয়া করা হয় এবং এই প্রভাবকগুলো দেওয়া থাকলো যে প্লাটিনাম আর পাতন করা থাকে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে যে এখান থেকে ইথানল তৈরি হয়। 3 নম্বর যেটা হচ্ছে কার্বনিল যৌগ হতে, অর্থাৎ আমার অ্যালডিহাইড বা কিটোন যে যুক্ত গ্রুপ যুক্ত যে যৌগগুলো সেগুলো থেকে কিভাবে হয় দেখো। নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে উচ্চ চাপে হাইড্রোজেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা কার্বনিল যৌগ বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে, যেমন অ্যাসিটালডিহাইড বা ইথানল থেকে ইথানল ও প্রোপানল থেকে প্রোপানল 2 উৎপন্ন হয়। এটা দেখো অ্যালডিহাইড গ্রুপ যুক্ত রয়েছে, তাই এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে এবং তাপ প্রদান করলে আমরা পেয়ে যাচ্ছি ইথানল। এখানে আবার সেম যদি কার্বনিল যৌগ কার্বনিল যৌগ যেহেতু বলা রয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড আর পরেরটা হচ্ছে কিটোন। কিটোন গ্রুপ যুক্ত সেম ভাবে হবে, হাইড্রোজেনের সাথে এই প্রভাবের উপস্থিতিতে বিক্রিয়া করলে আমরা দেখো এখান থেকে 1-2 নম্বর পজিশনে ওইচ আছে, তাহলে আমরা কি বলতে পারি? মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে প্রোপানল 2 বলতে পারি যেহেতু 2 নম্বর পজিশনে ওইচ আছে। তাহলে হচ্ছে কার্বনিল যৌগ থেকে কিভাবে অ্যালকোহল পেতে পারি, এটা হচ্ছে তার বিক্রিয়া। এই ছিল আমাদের আজকের পাঠ। আজকের এই পর্যন্তই পড়া। এখন হচ্ছে গতদিন আমি কিছু এইচডব্লিউ দিয়েছিলাম, সেই এইচডব্লিউ গুলো সবাই করেছো আশা করি। এবার আমি যাকে জিজ্ঞেস করব সেই এইচডব্লিউ গুলো দেখাবে। আচ্ছা মো, তুমি একটু স্ক্রিনশট নিয়ে এগুলো আমাকে পাঠিয়ে দিবে। আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করব, 1-2জন বের হয়ে গেছে, যারা বের হয়ে গেছে তাদেরকে স্ক্রিনশটটা যদি আগে নিতে পারতে, কারা কারা বের হয়ে গেছে আমি দেখতে পেতাম। মো, এর পরের থেকে তুমি প্রথমে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, মাঝখানে একটা নিবে এবং শেষে একটা নিবে, 3টা স্ক্রিনশটই আমাকে পাঠাবা নেক্সট দিন থেকে। কারা বের হয়েছে আমি দেখতে চাই। আচ্ছা এবার আমি যাকে বলবো সে প্রশ্নের উত্তর দিবে। জিম, তুমি আনমিউট করো। জিম, জিম তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা কাকুলি, আনমিউট করো। কাকলি, আচ্ছা মো, তোমার ওখানে মনে হয় লাইনের একটু সমস্যা হচ্ছে, তুমি আনমিউট করো, তাও দেখি একটু কথা বলো। হ্যাঁ আনমিউট করেছো, কিন্তু তোমার ওখানে খুব শব্দ আসতেছে,
আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করে দাও, মিউট করে দাও। শিথিলা, তুমি আনমিউট করো। জি মিস। হ্যাঁ, তুমি বলো যে CnH2n অর্থাৎ N সমান সমান 3 হলে যে যৌগটি হবে তার সাথে লঘু পটাশিয়াম সালফেটের বিক্রিয়ায় পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় কি তৈরি হয়, শুধু সেটা বলো। মিস প্রোপিলিন গ্লাইকল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে সাজিয়া, তুমি আনমিউট করো। আচ্ছা, আমি আজকের HW গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো এই যে সবাই কয়েকজন যুক্ত আছো বাট কেউ কথা বলতেছো না, তোমাদের হয়তো জুমে ক্লাসের দরকার নেই। আমি অফিসে বলবো যে তোমাদের ভিডিও ক্লাস দিলেই হবে। তোমরা কথা যদি বলতে না চাও, তোমরা যদি সরাসরি ক্লাসটাকে ওইভাবে না বুঝতে চাও, তাহলে তো এইভাবে জুমে ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, আমি আজকের HW-টা দিয়ে দিচ্ছি, তোমরা লিখো অ্যালকাইন অর্থাৎ ইথাইন HC ট্রিপল বন্ধন CH অর্থাৎ ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে তৈরি হবে হচ্ছে CH2 ডবল বন্ধন CH-Cl। এটা কোন ধরনের বিক্রিয়া সেটা লিখতে হবে। আমি আরেকবার বলছি, HC ট্রিপল বন্ধন CH অর্থাৎ ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে CH2 ডাবল বন্ধন CH-Cl তৈরি হবে, এটা কোন ধরনের বিক্রিয়া লিখো। 2 নম্বর হচ্ছে অ্যালকিন বা ইথিন থেকে ভিনেগার তৈরির বিক্রিয়া লিখো। 2 নম্বর হচ্ছে অ্যালকিন থেকে বা ইথিন থেকে ভিনেগার তৈরির বিক্রিয়া লিখো। আর 3 নম্বর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরির বিক্রিয়া লিখো। ইথানোয়িক অ্যাসিড, মিস আপনার কথা আটকে আটকে আসতেছে। সবাই কি সেরকম শুনতে পাচ্ছ? মৌ, তুমি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি মিস, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, সম্ভবত আজকের ওখানে তোমার ওখানেই প্রবলেম, যে আজকে না কে বললে, যাই হোক যে বলেছো তার ওখানেই হয়তো বা প্রবলেম, কারণ তোমার ওখানে তোমার মাইক্রোফোনটা এতক্ষণ ধরে ইয়ে হচ্ছিল না, যার কারণে হয়তো তুমি শুনতে পাচ্ছিলে না বা আটকে আটকে যাচ্ছে, হয়তো ওয়াইফাইটা দুর্বল দেখাচ্ছে। আমার এখানে যদি হতো তাহলে সবাই ক্লিয়ার শুনতে পেত না। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে শুনে নাও। তাহলে 2 নাম্বারটা বলছি অ্যালকিন বা ইথিন থেকে কিভাবে ভিনেগার তৈরি করা হয় তার বিক্রিয়া লেখো। আর 3 নম্বর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরির বিক্রিয়া লিখো। ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরির বিক্রিয়া লিখো। আমি 3টা প্রশ্নই আরেকবার বলছি। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CH2 ডাবল বন্ধন CH-Cl এটা কোন ধরনের বিক্রিয়া সেটা লিখতে হবে। তারপরেরটা হচ্ছে অ্যালকিন বা ইথিন থেকে ভিনেগার তৈরির বিক্রিয়া লিখো। আর 3 নম্বর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথিন তৈরির বিক্রিয়া লিখো। আচ্ছা, যারা যারা প্রেজেন্ট আছো একটু রোলগুলো বলো দেখি। 1 রোল আছো, তারপর 1-এর পর কে আছো বলো। 2। 2, তারপর 9 9, তারপর 9-এর পরের রোলগুলো বলো। 11 11, তারপর 11-এর পরে 12 আছো। মিস 13। 13, তারপর মিস 15 15, তারপর 16,
আর কেউ নেই? এখানে 9 জন যুক্ত দেখাচ্ছে, অথচ 8 জন যুক্ত দেখাচ্ছে, অথচ প্রেজেন্ট 1 2 3 4 5 6 জন। আর 2 জন কথা বলো না কেন? তোমাদের প্রেজেন্টের দরকার নেই? মিস 12। 12। তারপর আর 25 কে? 25? মিস আমি। হুম, এই যে তোমরা হচ্ছে প্রেজেন্টের সময় ডাকলাম, কথা বললে, আর যখন প্রশ্ন জিজ্ঞেস করতে চাইলাম তখন ডাকলাম, তখন কেউ কথা বললে না। তার মানে সবাই শুনছিলে যে আমি ডাকছি, কিন্তু পারবে না জন্য কোনো প্রশ্নের কেউ উত্তর দেওনি বা কেউ রেসপন্স করেনি। এটা ঠিক নয়, ঠিক আছে? মিস তখন নেটওয়ার্কের একটু প্রবলেম হইতেছিল। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। আজকে না হয় নেটওয়ার্কের প্রবলেম হলো, নেক্সট দিন থেকে যারা অন্তত ক্লাসে যুক্ত থাকবে, আমি ডাকলে একটু রেসপন্স করবে, এইচডব্লিউ যেগুলো দিই সেগুলো করে নিয়ে ক্লাস করতে বসবে, ওগুলো আমি জিজ্ঞেস করলে বলবে। বা আমি যে পড়াচ্ছি সবগুলোই যে তোমরা বুঝে যাচ্ছে এমন কিন্তু নয়, কিন্তু যেটা বুঝছো না সেটা কিন্তু তোমরা কেউই জিজ্ঞেস করছো না। তাহলে জিজ্ঞেস যদি না করো, তোমরা যদি ওইটা ক্লিয়ার না হও, তাহলে এই সরাসরি ক্লাসের কি প্রয়োজন বলো? সরাসরি ক্লাসের প্রয়োজন তো আমি যেটা বলবো তোমরা সেটা বুঝছো কিনা, বা কোন জায়গায় সমস্যা আরো থেকে গেল সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তখন তখন কিন্তু ওই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কেউ একটা প্রশ্নও করো না, তার মানে কি তোমরা সবাই সবকিছু বুঝে গেছো? এমন কিন্তু নয়। পরীক্ষায় প্রশ্ন করলে দেখা যাবে তোমরা অনেকেই অনেক কিছু বুঝো না, বা অনেক জিজ্ঞেস করলে অনেকে অনেক কিছু বলতে পারবে না। কিন্তু তোমরা প্রশ্ন কেন করো না? প্রশ্ন না করলে তো শিখতে পারবে না। যত বেশি প্রশ্ন করবে ওই জিনিস সম্পর্কে তত ধারণা তোমাদের ক্লিয়ার হবে। নেক্সট থেকে আমি যেটা পড়াবো, যে জিনিসগুলো পড়াবো, যদি বুঝে থাকো ওকে, এবং আমি শেষে জিজ্ঞেস করবো যে এটা এটা কি কি পড়ালাম, বলতে পারতে হবে। না বলতে পারলে কেন যখন পড়ালাম তখন জিজ্ঞেস করলে না, তার কারণ হতে তোমাদের বলতে হবে। তোমরা অনেকেই হয়তো মনে করতেছো যে আমরা এগুলো সব পারি বা এগুলো সব বুঝি, কিন্তু আমি মনে করি যে তোমরা অনেক কিছুই বুঝো না। কিন্তু কি বুঝো না এটাই হয়তো বা তোমরা বুঝো না, যার কারণে কোনো প্রশ্ন করো না। নেক্সট থেকে আমি আশা করব যারা ক্লাসে প্রেজেন্ট থাকবে, যারা থাকো না তাদের কথা আলাদা, কিন্তু যারা থাকো তারা কষ্ট করে এই যে সকালে ঘুম থেকে উঠে ক্লাসে জয়েন করছো, কিছু শেখার জন্যই তো জয়েন করছো। বা আমরা এই যে ক্লাসটা রেডি করি 2-3 দিন ধরে, ক্লাসে স্লাইড করে রেডি করি তোমাদেরকে ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। এখন তোমরা যদি সেই জিনিসটা যদি ক্লিয়ার না বুঝো, তাহলে তো আমাদেরও সার্থকতা হলো না। আমরা এত কষ্ট করে ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তোমরা যদি কিছুই না বুঝো, তাহলে তো ক্লাস করে কোনো লাভ হলো না। নেক্সট থেকে আমি আশা করব তোমরা সবাই খাতা কলম বই প্রস্তুত নিয়ে ক্লাসে বসবে। আমি যেটা পড়াবো সেটা যেখানে না বুঝবে সেটা প্রশ্ন করবে, আর যদি বুঝে থাকো আমি যেটা জিজ্ঞেস করব সেটা তোমাদেরকে বলতে হবে। যদি সবাই বলতে পারো তাহলে তো ওকে, যে তোমরা সবকিছু বুঝে গেছো। আর আরেকটা কথা, তোমরা এই যে অনেককে ডাকছি কিন্তু কথা বলছো না, যাদের যাদের আজকে আমি ডাকলাম কথা বললে না, তাদের কথা আমি অফিসে বলবো। ক্লাসে যুক্ত থেকে টিচার যেটা বলবে সেটা শুনবে না, তাহলে ক্লাসে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। তোমরা যদি সব মনে করো যে সব পারি, সব জানি, তাহলে ক্লাস করার তো প্রয়োজন নেই। আচ্ছা মো, আমাকে ওইটা পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, তুমি নেক্সট দিন থেকে আমি তোমাকে যেটা বললাম যে প্রথমে একবার, মাঝখানে একবার এবং লাস্টে, এই 3টা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবে। নেক্সট দিন থেকে তোমাকে যেন আমার না বলতে হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।